বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের 11তম ক্লাস। মিড পরীক্ষা সহ ধরলে 12তম। তো এটি আমাদের ডিসক্রিট ম্যাথমেটিক্স কোর্সের একটা বড় অংশ আমরা আহ, পড়ে ফেলেছি। আমরা লাস্ট লেগে আছি। আজকে আমরা পড়ব হলো ডিভিশন, লিস্ট কমন মাল্টিপল এবং গ্রেটেস্ট কমন ডিভিশন, যেটা ছোটবেলায় তোমরা লসাগু এবং গসাগুর সাথে করে এসেছো। এগুলি সম্পর্কে আজকে আমরা জানবো এবং এইগুলি ব্যবহার করে কিভাবে মডুলার অ্যারিথমেটিক, মড ফাংশন দিয়ে বিভিন্ন অপারেশন করা যায় এবং একেবারেই শেষে নাম্বার থিওরি ব্যবহার করে কিভাবে সিকিউরিটি সিস্টেম ইমপ্লিমেন্ট করা যায় সেটা দিয়ে আজকে আমাদের আলোচনা শেষ করব। তো শুরু করছি একেবারেই ফান্ডামেন্টাল কনসেপ্ট, ডিভিশন দিয়ে। আমার ধারণা ভাগ অঙ্ক আমরা সবাই করতে পারি, তাই না? ভাগ অঙ্ক আমরা সবাই করতে পারি এবং ভাগের এখানে আমরা যে সংখ্যাটাকে ভাগ করি সেটাকে বলি হলো ভাজ্য, ইংলিশে বলি হলো ডিভিডেন্ড। আর যেটা দিয়ে ভাগ করি তাকে বলি ভাজক, ইংলিশে এটাকে বলি ডিভিজর। তো এখন থেকে আমি ডিভিজর বললে তোমরা ভাজক বুঝবে, ডিভিডেন্ড বললে তোমরা ভাজ্য বুঝবে। এবং ভাজক দিয়ে ভাজ্যকে ভাগ করলে যেটা ভাগফল হয় সেটাকে ইংলিশে বলে কোয়েশেন্ট। আর যেটা ভাগশেষ থাকে এইটাকে ইংলিশে বলে হলো রিমেইন্ডার। তাহলে এখন থেকে আমরা ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করব রিমেইন্ডার ফর ভাগশেষ, কোয়েশেন্ট ফর ভাগফল, ডিভিডেন্ড ফর ভাজ্য, ডিভিজর ফর ভাজক। এইগুলি আমরা ব্যবহার করি। ছোটবেলায় তোমরা নিশ্চয়ই সূত্র শিখেছিলে যে ভাজ্য সমান হলো ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ। ঠিক এই নিয়মই এখানে লিখেছে। ভাজ্য ডিভিডেন্ড এ ইজ ইকুয়ালস টু ডিভিজর মানে ভাজক গুণন কোয়েশেন্ট মানে ভাগফল যোগ ভাগশেষ মানে রিমাইন্ডার। এইটা হলো আমাদের সূত্র। তো এখানে খুব সিম্পল, 117কে ভাগ করতে বলেছে 31 দিয়ে। 31 / 117। তো আমরা যদি 3 বার দেই তাহলে 3 × 1 = 3, 3 × 3 = 9, সো 93। 4 বার যদি দেই তাহলে 4 × 1 = 4, 3 × 4 = 12, 129, সরি 124 হয়ে যাচ্ছে। কাজে ওইটা 117 পার হয়ে যাচ্ছে। 4 বার দেওয়া যাচ্ছে না, সো 3 বার দিলে 117 এর শেষ ছোট 93। 117 থেকে 93 বাদ দিলে 24। দিস ইজ হোয়াট দ্য রিমাইন্ডার ইজ। তো এই ভাগ আমাদের খুব সহজ। এখন জেনারেলাইজড এরকম আমরা যে কোনো সংখ্যার ক্ষেত্রে এই সূত্র দিয়ে আমরা ভাজ্য, ভাজক, ভাগফল দেওয়া থাকলে রিমাইন্ডার বের করতে পারবো। ইনফ্যাক্ট ভাজক আর ভাজ্য এই দুইটা দেওয়া থাকলেই আমরা আহ ভাগফল এবং রিমাইন্ডার বের করতে পারবো। অন দা আদার হ্যান্ড ভাজ্যই যদি না দেওয়া থাকে তাহলে ভাজক, ভাগফল, ভাগশেষ এই তিনটা দেওয়া থাকলে আমরা ভাজ্যটাকেও বের করতে পারবো। আবার যদি ভাজক দেওয়া না থাকে, বাকি তিনটা দেওয়া থাকে, তাহলে সেটাও আমরা বের করতে পারবো। এ থেকে আর বিয়োগ করে সেটাকে আমরা কিউ দিয়ে ভাগ করলেই
পেয়ে যাব এখানে ডিভিজর কত ছিল। এরকম নানান পদ্ধতি দিয়ে এই চারটার মধ্যে যে কোনো একটা না থাকলে বাকি তিনটা থাকলে আমরা করে ফেলতে পারবো। এখন প্রশ্ন হলো, এই ভাগ ফলের ভাগের এই অঙ্ক দ্বারা আমরা গ্রেটেস্ট কমন ডিভিজর বা গসাগু এটা আমরা এখন বের করার চেষ্টা করি। গ্রেটেস্ট কমন ডিভিজর তোমরা জানো, ছোটবেলায় শিখে এসেছো যে গ্রেটেস্ট কমন ডিভিজর বের করতে হয় হলো সবচেয়ে বড় সংখ্যা যেটা দিয়ে ওই দুইটা সংখ্যাকেই নিঃশেষে ভাগ করা যায়। দ্যাট মিন্স এ এবং বি এই দুইটার যদি আমাকে গসাগু বের করতে বলে, তাহলে আমি যে কাজটা করব সেটা হলো এ এবং বি এর কে উভয়কেই ভাগ করা যায় সবচেয়ে বড় কোন সংখ্যা দিয়ে নিঃশেষে ভাগ করা যায় সেটাকে, মানে ভাগশেষ শূন্য হবে এরকম ভাবে ভাগ করা যায়। এই যে গ্রেটেস্ট কমন ডিভিজর সেটাই হবে হলো আমাদের। যেরকম ধরো 3 এবং 9 যদি আমরা ধরি, তার গসাগু কত হবে আমরা মুখে মুখেই বলে দিতে পারি। এই দুইটার জিসিডি বা গসাগু হবে হলো 3। কারণ 3 বা 3-এর চেয়ে কোনো বড় সংখ্যা দিয়ে উভয়কেই নিঃশেষে বিভাজ্য করা যায় না। আমরা 3 1 কে 3, 3 3 কে 9, দুইটাকে যায় 4 5 6 7 8 9, কোনটা দিয়ে দুইটাকেই নিঃশেষে ভাগ করা যায় না। এই জন্য এখানে এই 3 এবং 9 দুইটাই হলো দুইটার যে জিসিডি হবে সেটা হবে হলো 3। দুইটা সংখ্যা রিলেটিভলি প্রাইম বলবো। রিলেটিভলি প্রাইম পারস্পরিক ভাবে, এটা প্রাইম শব্দের অর্থ কি? মৌলিক সংখ্যা। তাহলে রিলেটিভলি প্রাইম যদি ওদের জিসিডি 1 হয়, যদি দুইটা সংখ্যা গসাগু 1 হয়, তাহলে এই দুইটা সংখ্যাকে রিলেটিভলি প্রাইম বলবো। যেরকম ধরো 24 এটা কিন্তু প্রাইম নাম্বার না, আবার 25 এটাও কিন্তু প্রাইম নাম্বার না। কারণ 24 হলো 3 8 24, 12 2 24, নানান রকম ভাবে 1 এবং 24 ছাড়া অন্য সংখ্যা দিয়ে ভাগ করে। 25-কে ভাগ করা যায় 5 5 25, কাজে 1 এবং 25 ছাড়া অন্য সংখ্যা দিয়ে ভাগ করা যায়। এই দুইটার একটাও প্রাইম নাম্বার না। কিন্তু এই দুইটা সংখ্যার যদি আমি গসাগু নেই, এই দুইটা সংখ্যার যদি আমি জিসিডি নেই, তাহলে কিন্তু আউটকাম আসবে কত? 1। এবং জিসিডি যেহেতু আউটকাম আসবে 1, এই কারণে এই দুইটাকে আমরা রিলেটিভলি প্রাইম নাম্বার বলবো। এইখানে দেখো, যদি আমাকে বলে 11 এবং 77 এর জিসিডি কত, কত অ্যান্সার হবে বলো তো? কথা বলো। 11। 11 হবে। কেন 11 হবে? স্যার 11 তো 11-এ আছে, আবার 7 7 11 7 দিয়ে 11-এ গুণ দিলে 77 আসবে। 11-এর চেয়ে বড় কোনো সংখ্যা দিয়ে এই দুইটা সংখ্যাকে নিঃশেষে বিভাজ্য করা যায় না। কাজে সবচেয়ে বড় সংখ্যা হলো 11, যা দিয়ে উভয়কেই নিঃশেষে বিভাজ্য করা যায়। এই জন্য গসাগু হবে হলো 11। এইটা কি হবে বলতো? এটাও তো সেম স্যার, 11। কেন 33 হলো না কেন? স্যার দুটাকেই তো আমি হচ্ছে, স্যার 33 দিয়ে তো 77 যাচ্ছে না, বাট দুটাতেই কমন যাচ্ছে হচ্ছে 11, 11 দ্বারা দুটাকে আমি। 33 দিয়ে 22 দিয়ে এগুলি দিয়ে প্রথমটাকে যায়, পরেরটাকে যাওয়া যাচ্ছে না, ওই জন্য 11 জি। হলো সবচেয়ে বড় সংখ্যা, যা দিয়ে এটাকেও যায় এটাকেও যায়। এটা বের করবো কিভাবে? বের করার বুদ্ধি হলো, চোখে দেখে বললে পড়লে হবে না, 33-কে ভাঙতে হবে। 3 11 33, 3 × 11 33। 77-কে 7 11 77। 7 11 77। এখানে কমন কোনটা আছে?
11। 11 আছে, এই জন্য এটাই গসাগু হয়ে যাবে। এই দুই ভাগে ভাগ করতে পারলাম মানে কি, 11 দিয়েও 77-কে ভাগ করা যায়, 7 দিয়েও 77-কে নিঃশেষে বিভাজ্য করা যায়। এই জন্য ভেঙে করলাম। এই জন্য 24 এবং 25 এদের গসাগু কত? 1। এই জন্য এদেরকে কি বলা হবে? রিলেটিভলি প্রাইম। 9 এবং কমা 10 এই দুইটা সংখ্যা কি রিলেটিভলি প্রাইম? কথা বলতে হবে কিন্তু স্যার। জি স্যার, 9 এবং 10 রিলেটিভলি প্রাইম স্যার। রিলেটিভলি প্রাইম কেন? স্যার 9কে 10, 9কে যেটা দিয়ে কমন যায় কিন্তু 10কে সেটা দিয়ে যাচ্ছে না স্যার। তাহলে কি, ম্যাম, কেন কেন এটা রিলেটিভলি প্রাইম হবে? স্যার স্যার 9কে দুটাই তো ভাঙানো সেই যাচ্ছে সংখ্যা 3 দ্বারা দিয়ে ভাগ স্যার। যাচ্ছে, 1 হবে। হ্যাঁ, 1 দ্বারা, দুটাই তো 1 দ্বারা গুণ আছে স্যার। রাইট। এই দুইটাকে দেখো, খেয়াল করে দেখো। এক এক দিয়ে 9-কেও ভাগ করা যায়, 10-কেও ভাগ করা যায়, নিঃশেষে বিভাজ্য করা যায়, কিন্তু একের চেয়ে বড় কোন সংখ্যা দিয়ে, 2 দিয়ে হয় না, 3 দিয়ে হয় না, 4 দিয়ে হয় না, 5 দিয়ে হয় না, 6 দিয়ে হয় না, 7 দিয়ে হয় না, 8 দিয়ে হয় না, 9 দিয়ে হয় না। তাহলে একের চেয়ে কোনো বড় সংখ্যা দিয়ে এই দুইটাকেই নিঃশেষে বিভাজ্য করা যাচ্ছে না। তাহলে ওদের গসাগু কত? স্যার এক। 1। আর আমরা 1 শিখেছি হবে স্যার। যে দুটো সংখ্যার গসাগু যদি 1 হয়ে যায়, তাহলে তাদেরকে আমরা কি বলি? রিলেটিভলি রিলেটিভিটি প্রাইম প্রাইম। নাম্বার। রিলেটিভলি প্রাইম। 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 ভেরি ভেরি গুড। এইবার দেখো, আমাকে যদি বলে যে 98 এবং 420 এর গসাগু বের করতে হবে, কি করব আমি? 98-কে ভাঙবো। ভেঙে এই যে 2 × 49 সমান 98, 49-কে ভাঙলে 7 × 6, এমন ভাবে ভাঙবো যে কতকগুলি মৌলিক সংখ্যার গুণফল আকারে প্রকাশ করব। কিভাবে প্রকাশ করব? কতকগুলি মৌলিক মৌলিক সংখ্যা। সংখ্যার গুণফল আকারে প্রকাশ করব। এই যে করলাম, এগুলি সব মৌলিক সংখ্যা। 420 কে প্রথমে 2 ভাগ করলাম, 210। 210-কে আবার 2 ভাগ করলাম, 105 দুগুণে 210। 105-কে আবার ভাগ করলাম 3, 35-এ 105। 35-কে আবার ভাগ করলাম 5। তাহলে কি হলো? 2 × 2 × 3 × 5 × 7। এটা কি হলো এটা? স্যার এখানে তো স্যার 2 আর 7 দুটা আছে। তাহলে খেয়াল করে দেখো, 2টা 2 জায়গায় কমন, 7টা 2 জায়গায় কমন। এখানে 2টা 7 আছে কিন্তু একটা 7 আছে, আমরা কোনটা নিব? মিনিমামটা নিব। আমরা কোনটা নিব? মিনিমামটা নেব। 2 আর 7, তাহলে 7 দুগুণে কত? 14। বুঝছো 14। কথা এবার? তাহলে বুঝলে এবার কিভাবে জিসিডি বের করতে হবে? জি এই কথা স্যার। বলতে হবে ছেলে পেলে তোমরা, বুঝলা? জি স্যার, বুঝতে পারছি বিষয়টা। ওমর ফারুক শান্ত। ওমর ফারুক শান্ত। ওমর ফারুক শান্ত আছো? কি ব্যাপার রে বাবা, ওমর ফারুক শান্ত ক্লাসে নাই? এইটা তো খুব খারাপ কথা। তরি ভদ্র ক্লাসে আছো? জি স্যার, আছি স্যার। আছো তো? জি বলো স্যার। তো, তুমি নিজের ভাষায় বলো তো, যে এই 98 আর 420-এর গসাগু কিভাবে 14 হলো, 14 কিভাবে হলো? স্যার প্রথমে 98-কে ভাঙতে হবে। যে কিভাবে ভাঙতে হবে? স্যার 2 আর 49 দিয়ে। মানে হলো, এমন ভাবে আমি কতগুলি সংখ্যার গুণফল আকারে প্রকাশ করব যে এটা যেন সব প্রাইম নাম্বার হয়। জি, দেখো, প্রাইম সব নাম্বার। 2 প্রাইম নাম্বার, 7 প্রাইম নাম্বার, 7 প্রাইম নাম্বার, জি স্যার। সবগুলি প্রাইম নাম্বারের গুণফল আকারে প্রকাশ করি। আবার 420-কেও ওই একই কাজ করব। তারপরে জি স্যার। তারপরে কি করব? স্যার তারপরে জি দেখব ঠিক আছে স্যার, কমন জি আছে ঠিক আছে। কোনটা কোনটা। জি স্যার। 2 কমন আছে, 2 কমন 7 আছে। এখানে একটা আছে, এখানে
এখানে দুইটা আছে কিন্তু এখানে একটা, মিনিমামটা নেব। জি তাহলে স্যার। এটা আছে 7, তাহলে 7 দুগুণে কত? 7 × 14 স্যার। এইভাবে করে ঠিক হইলো যে কিভাবে এটা হিসাব করতে প্রাইম নাম্বার পারবো। বের করছি। ঠিক আছে, জি স্যার। আমি কিন্তু জিজ্ঞাসা করবো, সবাই চোখ কান খুলে রাখো। সুমাইয়া, মুশফিক, খোরশেদ, তানিজ, সবাই, আব্দুল্লাহ, ফেরদৌস, সবাই এইবার আসো। এলসিএম, এলসিএম মানে লিস্ট কমন মাল্টিপল। লিস্ট কমন মাল্টিপল, এলসিএম। এলসিএম আবার উল্টাটা। এলসিএম হলো লিস্ট মানে সবচেয়ে আগের বার কি ছিল, এ আর বির গসাগু বের করার সময় আমরা বের করতেছিলাম যে এ এবং বি কে ভাগ করা যায় সবচেয়ে বড় কোন সংখ্যা দিয়ে। আর এখন এ আর বির লসাগু যখন করব তখন এ আর বি দিয়ে ভাগ করা যায়, মানে ভাগই করব এ আর বি দিয়ে। এ আর বি কে ভাগ করা যায় সবচেয়ে ছোট যে সংখ্যাটাকে, ওই সংখ্যাটা হবে হলো এ আর বির লসাগু। তার মানে এ আর বি দিয়ে ভাগ করব এখন, যে কি হবে, যে a and b is the smallest number m which is divisible by both a and b। সবচেয়ে ছোট যে সংখ্যাটা এ এবং বি উভয় দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে, সেটিকে বলবো হলো আমি এ ও বি এর লসাগু। আমি যদি 10 এবং 100 এর লসাগু বের করি, আনসার কত আসবে? কথা বলো ফাতেমা, কথা বলো স্যার, ফাতেমা। স্যার বড় সংখ্যাটা নিতে হবে তাহলে 100। 10 ফাতেমা দিয়ে আমি বলো, 100 ডিভাইডেড করতে ফাতেমা হবে। বলে, কেউ কথা বলো না। ফাতেমা বলো, ফাতেমা। কানিজ ফাতেমা সরকার। জি স্যার। ঘুম ভাঙছে? আর স্যার ওই মানে একটু অসুবিধা হচ্ছিল তো এই জন্য মাইক্রোফোনটা অন করতে পারতেছিলাম না। আচ্ছা ঠিক আছে, বলো। 10 আর 100 এর এলসিএম নিলে রেজাল্ট কত হবে? 2 দিয়া ভাগ যাবে প্রথমে দুইটাই। তারপর আহ, তারপর 10। তারপর 5 দিয়েও ভাগ যাবে। ভাগ দিয়ে দিয়ে কি করব? ভাগ দিয়ে দেখো, জি স্যার। 10 দিয়ে যদি 10 কে ভাগ করি, ভাগফল কত? 0 আসবে। 1। ফল শূন্য। 1 আছে। না স্যার, ভাগফল 1 আসবে। কোয়েশ্চেন হলো 1 আর রিমাইন্ডার হলো 0, তাই না? কোয়েশ্চেন হলো 1 আর রিমাইন্ডার হলো 0। আর 10 দিয়ে যদি 100 কে ভাগ করি, তাহলে 10 আসবে ভাগফল। তাহলে 10ই হবে এই দুটার অ্যান্সার, নাকি 100 হবে এই দুটার অ্যান্সার? না স্যার, 10 হবে। এই না, 100 হবে। লসাগুর ক্ষেত্রে কি বলছি, যাকে ভাগ করা যায়, সর্বনিম্ন যে সংখ্যাটাকে উভয় দিয়ে ভাগ করা যায়। 100 এর নিচে কোন সংখ্যাকে কি 100 দিয়ে নিঃশেষে বিভাজ্য করা যায়? যায় না। তাহলে 100 ধরে আমাকে চিন্তা করতে হবে। 100, 100, তাহলে 100 দিয়ে 100 কে ভাগ করা যায়। 10 দিয়ে কি 100 কে ভাগ করা যায়? হ্যাঁ, ভাগ করা যায়, তাহলে 100 অ্যান্সার হয়ে যাবে। এই দুটোর কথা হবে, বলো। এই দুটোর লসাগু কত হবে? স্যার, স্যার আমি বলবো স্যার। বলো। স্যার এটা 7 আর 5 এ হবে হচ্ছে 35। 35 হবে, গুড। কেন দেখো, 7 হলো বড় সংখ্যা, 7-এর দ্বিগুণ কত? 14। 14 কে জি। 5 দিয়ে ভাগ করা যায় না। 3 গুণ কত? 21। 21 কে 5 দিয়ে ভাগ করা যায় না। 4 গুণ কত? 28। 28 কেও 5 দিয়ে ভাগ করা যায় না। 5 গুণ কত? 5 7 35, তাহলে সেটাকে 5 দিয়ে ভাগ করা যায়। তো 35 হবে অ্যান্সার। বুঝছো কত কথা? এই দুইটা কেউ কথা বলো না, এবার আমি একটা সিলেক্টেড পার্সনকে জিজ্ঞাসা করি। এইটা হলো আব্দুল
ফেরদাউস আছো? আব্দুল ফেরদাউস আছো? জি স্যার আছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহ। এই 9 এবং 21-এর লসাগু কত হবে বলো তো? 3 আর 7। মিয়া লসাগু কি কখনো ও, দুইটা সংখ্যা হয়? লসাগু। হ্যাঁ, 9 আর 21-এর লসাগু কত হবে? ভার্সিটিতে পড়তে এসে যদি লসাগু গসাগু করতে না পারো তাহলে তো লোকজন তোমার থেকে ছুটো দিবে। হ্যাঁ, স্যার 3 হবে স্যার। মায়ের একটাও মাটিতে পড়বে না, মায়ের একটাও মাটিতে পড়বে না। লসাগুর সংজ্ঞা হলো, এখানে 9-কে মনে করো এ, আর হলো এই 21-কে মনে করো বি। লসাগুর সংজ্ঞা হলো 9 এবং 21 দিয়ে সবচেয়ে ছোট যে সংখ্যাটাকে ভাগ করা সম্ভব সেটাই হলো, নিঃশেষে বিভাজ্য করা সম্ভব সেটাই হলো 9 এবং 21-এর এলসিএম মানে লসাগু। তাহলে আমি কি করব, প্রথমে 21 ট্রাই করব। 21 বড় দুইটার মধ্যে বড় কত? 21, 21-কে ট্রাই করব। 21 9 দ্বারা বিভাজ্য না, হচ্ছে না। 21-এর দ্বিগুণ কত? 21 দুগুণে 42, 42 9 দিয়ে ভাগ করা যাচ্ছে না। 3 21 চেষ্টা করব। 3 21 কত? 63, 63। সেটাকেও 9 দিয়ে ভাগ করা যাচ্ছে না। যাচ্ছে? না স্যার। এই মিয়া, স্যার তো 63 9 দিয়ে ভাগ 63, করা যায়। 7 নং 63। ও, 7 নং 63। জি স্যার। তাহলে এই দুইটার লসাগু হবে হলো 63। বুঝছো? জি স্যার। সবচেয়ে ছোট সংখ্যা যে সংখ্যাটাকে 21 দিয়েও নিঃশেষে বিভাজ্য করা যায়, 9 দিয়েও নিঃশেষে বিভাজ্য করা যায়। আমরা 21 ট্রাই করেছি, হয় নাই। 21 দুগুণে 42 ট্রাই করেছি, হয় নাই। কিন্তু 3 21 63, 63, সেটা 7 আমি নং দেখলাম 63। জি থেকে স্যার, ভাগ হয়েছে। করা যাচ্ছে। এটা হলো আমরা বাংলা নিয়ম করলাম। এখন এইটা বের করার একটা ম্যাথমেটিক্যাল রুল আছে, সেটা আমরা দেখব। মনে রাখবা এলসিএম এবং এই জিসিডি এরা একে অপরের সাথে কিন্তু খুব টাইটলি কাপল। সেটা হলো, এই দেখো এলসিএম 10 এবং 100 এর এলসিএম 100, এই দুইটার এলসিএম কত? 35, এই দুইটার এলসিএম কত? 63। একটু আগে আমরা বের করলাম। এলসিএম এর ক্ষেত্রে একটা থিওরি হলো, দুইটা সংখ্যার লসাগু হবে ওই দুইটা সংখ্যার গুণফল এবং ওই দুইটা সংখ্যার গসাগু এর অনুপাতের সমান। ইংলিশের বাক্যটা বলতেছি, the LCM of two numbers will be the ratio of their multiplication to their common greatest common divisor। বাংলায় বললে, দুইটি সংখ্যার লসাগু হবে ওই সংখ্যা দুইটির গুণফল এবং ওই দুইটা সংখ্যার গসাগু এর অনুপাতের সমান। মনে থাকবে? একটা এক্সাম্পল দিয়ে দিই। একটু আগে 7 আর 9 আসছিল। 7 আর 9, 7 আর 9-এর লসাগু কত হবে? 7 আর 9-এর লসাগু হবে হলো 7 আর 9-এর গুণফল যত তত ডিভাইডেড বাই ওদের গসাগু। তাহলে 7 আর 9-এর গসাগু কত? কোনো কমন কিছু আছে? 7 আর 9-এর মধ্যে কোনো কমন কিছু আছে? আচ্ছা না স্যার। 63। নাই। একের চেয়ে বড় কোনো সংখ্যা দিয়ে 7 এবং 9 উভয়কেই ভাগ করা যায় যায় না না। স্যার। তাহলে এদের 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 গসাগু হলো 1। তাহলে এদের লসাগু কত হলো? 63। বুঝছো এবার? আমরা আগের পৃষ্ঠায় কত পেয়েছিলাম? 63 পেয়েছিলাম, সেটা কিন্তু এখানে মিলে গেল। তাহলে আমরা দেখলাম দুইটা সংখ্যার গুণফল কে যদি আমরা ভাগ করি ওই দুইটা সংখ্যার গসাগু দিয়ে, তাহলে পাওয়া যাবে ওই দুইটা সংখ্যার হলো লসাগু। একই রকম ভাবে দুইটা সংখ্যার গুণফল, লসাগু, গসাগু দেওয়া থাকলে সংখ্যা দুইটা আমরা বের করে ফেলতে পারবো।
একই রকম ভাবে যদি আমাকে দুইটা সংখ্যার গুণফল বের করতে বলে এবং ওই দুইটা সংখ্যার লসাগু এবং গসাগু দেওয়া থাকে, তাহলে লসাগু যত তাকে গসাগু দিয়ে গুণ করে দিলে ওই দুইটা সংখ্যার গুণফল আমরা পেয়ে যাব। এই পরের লাইনেই এখানে আমরা লিখতে পারি AB is equals to LCM of AB গুণন কি বলতো, গুণন কি বলতো, জিসিডি 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 এবি। অফ এবি। জিসিডি অফ A কমা বি। B, তাই না? জি। তাহলে ম্যাথমেটিক্স কিন্তু কঠিন না, ম্যাথমেটিক্স কিন্তু সহজ। এইবার আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক পড়াবো, এটা দিয়ে কোশ্চেনও পরীক্ষায় দিব এবং এটা নিয়ে তোমাদের যে যে প্রেজেন্টেশনের যে স্কেডিউল দিয়েছি সেখানেও এই রিলেটেড কিছু প্রবলেম কিন্তু আহ রয়ে গেছে, ঠিক আছে? হ্যাঁ, মড ফাংশন। মড হলো একটা সংখ্যা দিয়ে আর একটা সংখ্যাকে যদি আমরা ভাগ করি, তাহলে এ দিয়ে বি কে ভাগ করলে ভাগশেষ যেটা সেটা আসবে হলো এখানে রেজাল্ট। এ মড বি মানে হলো এ কে বি দিয়ে ভাগ করলে ভাগশেষ যেটা আসবে সেইটা হলো রেজাল্ট পাওয়া যাবে। এবং আমরা প্রকাশ করি হলো এই অপারেটরটা দিয়ে, পার্সেন্টেজের মতো দেখতে এই অপারেটরটা দিয়ে আমরা হলো এটাকে প্রকাশ করি, ঠিক আছে? আচ্ছা, এইবার দেখো কনগ্রুয়েন্স। কনগ্রুয়েন্স খুব ইম্পর্টেন্ট একটা টপিক, ম্যাথমেটিক্যাল কনগ্রুয়েন্স। তোমরা এতদিন দেখেছো সমান চিহ্ন এইরকম, তাই না? আজকে দেখতেছো তিনটা লাইন, এই তিনটা লাইনকে বলা হয় হলো অর্থগত দিক থেকে সমান, সংখ্যাগত দিক থেকে সমান না, কিন্তু অর্থগত দিক থেকে সমান। মনে থাকবে? তিনটা লাইন হলো ইংলিশে পড়বো এ ইজ কনগ্রুয়েন্ট উইথ এ ড্যাশ when mod with b, মানে এ কে বি দিয়ে ভাগ করলে যে ভাগশেষ থাকবে, এ ড্যাশ কেও বি দিয়ে ভাগ করলে যদি ওই একই ভাগশেষ থাকে, তাহলে আমরা বলবো এ এবং এবার একে অপরের কনগ্রুয়েন্ট। মনে থাকবে? এ কে বি দিয়ে ভাগ করলে যে ভাগশেষ থাকে, এ ড্যাশ কে বি দিয়ে ভাগ করলে যদি একই ভাগশেষ থাকে, তাহলে আমরা বলবো এ ইজ কনগ্রুয়েন্ট উইথ এ বার when taking mod with b। এইটা হলো তোমার প্রবলেম, and the same remainder will be exercised over there, ঠিক আছে? এবং এইখানে আরেকটা হলো পার্সেন্টেজ অপারেটর দিয়ে আমরা এই কাজটা করতে পারবো। সেটা হলো, দেখো -10 কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি, তাহলে ভাগশেষ কত হবে সেটা বলো। -10 কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি, ভাগশেষ কত হবে? So 1 ভাগশেষ -1 আসবে। -1 হবে। আচ্ছা 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 আচ্ছা, এইটা একটা প্রবলেম আছে, তার মানে এইটা প্রবলেম আছে। আচ্ছা, আমাকে প্রথমে এইটা করে দেখাও তো। -29 কে 7 দিয়ে ভাগ করে ভাগফল কত আর ভাগশেষ কত, এটা একটু করে দেখাও তো। কাগজ কলম নাও সবাই। স্যার 1 -1 স্যার ভাগশেষ। ভাগশেষ কত? স্যার -1। এটা শাখাওয়াত বললা, আর কেউ? স্যার -1 আসবে স্যার। লাভলু বললা -1, আর কেউ? স্যার ক্যালকুলেটরে তো আছে -4 আসে।
ক্যালকুলেটরে কি আসে সেটা আমি জানতে চাচ্ছি না, তোমারে আমি বলতেছি যে তুমি ভাগ করে আমাকে বলো যে কত আসবে। ক্যালকুলেটর করতেছে না করতেছে ওইটা আমার হচ্ছে বিষয়। স্যার -1 ভাগশেষ। সুমাইয়া আক্তার, জি স্যার। সাকসেসফুলি ভুল করেছো। স্যার হ্যাঁ, খাতা কলমে -1 ক্যালকুলেটরে আসে -4 পয়েন্ট সামথিং। মার দিয়ে তোমাদের মানে একবারে ক্যালকুলেটরে তো ফলাফল দেবে, ওখানে তো 4ই আসবে, 4 সাথে 28, তো 28 4 সামথিং তো হ্যাঁ আসবেই। মানে খাতা ওইটাই স্যার -1 বলছে আসে। ভাগ শেষ কত, ভাগ শেষ, আমি চাইছি ভাগ ভাগশেষ ভাগ শেষ। ফল না। -1। ভাগ শেষ কত এটা বলো, ভাগ শেষ। ভাগশেষ -1, 4 সাথে 28 ভাগ শেষ -1। কখন আসে স্যার জানো? ভাগ শেষ -1 স্যার কখন আসে জানো? অঙ্ক ভুল স্যার করলে স্যার 1 আসবে, স্যার 1 আসবে, শুধু কে 1। এটা? স্যার আমি স্যার সাকওয়াত। শাখাওয়াত আবার ওয়ানে চলে গেলাম -1 থেকে। হ্যাঁ, স্যার মাইনাস এখানে ওয়ান যখন আমি হবে খাতা স্যার। কলমে করতেছি, মানে -29 এ আমি হচ্ছে 4 বার দিছি, যখন তখন 28 আসতেছে। তো ফজলে 28 যদি রাব্বি আমি আছো 29টা নাকি? ফজলে রাব্বি, ফজলে রাব্বি আছো? জি স্যার স্যার আছি স্যার। মাইনাসে ফজলে স্যার রাব্বিকে স্যার কিন্তু আজকে স্যার 1 এ মনে অ্যাটেন্ডেন্স হয় দিব না। মাইনাস প্লাস, ও সরি 1 -1 স্যার তাহলে। বুঝি নাই স্যার, আছি স্যার। ফজলে রাব্বি বলো তো, -29 কে যদি আমি 7 দিয়ে ভাগ করি, ভাগ শেষ কত হবে? স্যার -1 তো আসে। আল্লাহ, তোমাদের সকলের মাথার উপরে আমি এখন কাঁঠাল ভেঙে খাবো। স্যার +1 স্যার, তোমারেও মার দিব, ফাইনাল। তোমারে 2 বার মার দিব, তুমি 2বারই ভুল করছো। স্যার 2বারই ভুল করছি স্যার। আহ আচ্ছা, তাহলে সহজটাকে করে দিই। স্যার -4 দেখো, আসে না। 113কে 24 দিয়ে আমরা ভাগ করার সময় 4 বার দিছিলাম, 96 হয়েছিল। 4 24 17 হাতে থাকে, সুন্দর আমরা বের করতে পারি। কিন্তু যখন -29 কে 7 দিয়ে ভাগ করতে বলবে, -29 কে যখন আমরা 7 দিয়ে ভাগ করতেছি, তখন আমরা কয়বার দিব? স্যার 4 বার। 4 বার কেন দিব? স্যার 4 সাথে 28, এখানে 29 আছে। মাইনাস বড় তো, -28 বড় নাকি -29 বড়? স্যার প্লাস তো বড়, মাইনাস তো ছোট। স্যার -28 বড়। তাহলে তুমি -28 এখানে বড়, হ্যাঁ। ভাগ করার পরে আমরা কি করি? এই সংখ্যার চেয়ে ছোট সংখ্যা পর্যন্ত এখানে যায়, এখানে এখানে ছোট পর্যন্ত যায়, বড় পর্যন্ত তো আমরা যেতে পারবো না। তাহলে এর চেয়ে ছোট সংখ্যা কত? নেক্সট এতে ছোট স্যার। -35 হবে। স্যার -30 হবে। জি স্যার। -5 দিতে হবে, 5 7 35। 35। -35 হলো -29 এর চেয়ে ছোট। জি স্যার। এই জিনিসটা মনে রাখবা কেমনে? তুমি যদি কারোর কাছ থেকে ধার নেও, তাহলে ও মাইনাসে মানে ওইটা মাইনাস হলে 29 টাকা ধার নিলে কি তুমি আহ আহ ভালো অবস্থানে মানে মানে তুমি ভালো অবস্থানে আছো, নাকি -35 টাকা ধার নিলে তুমি ভালো অবস্থানে আছো? হ্যাঁ, 29 তো -29 টাকা ধার নিলে তুমি ভালো অবস্থানে আছো, মানে 29 জি টাকা স্যার। ধার নিলে তুমি ভালো অবস্থানে আছো। তাই নেগেটিভের ক্ষেত্রে ছোট মানে আসলে বড়, জি স্যার, নেগেটিভের ক্ষেত্রে ছোট মানে আসলে বড়। বড়। সেটা বড়। তাহলে এখন তুমি এই -29 থেকে বিয়োগ করো -35, অ্যান্সার কত আসবে? কথা বলো না -29। কেন? কি 6 +6 অ্যান্সার আসবে, +6। +6। প্লাস প্লাস আর তাহলে এখানে অবশিষ্ট কত? 6। অবশিষ্ট কত? 6 স্যার, +6। তাহলে আমি কি প্রমাণ করতে সমর্থ হয়েছি যে আমার ছেলেমেয়েরা এখনো ভাগ অঙ্ক পারে না?
জি স্যার। খুবই দুঃখজনক, খুবই দুঃখজনক। জি স্যার। এই দেখো, এইখানে করে দেওয়া আছে -29 কে ভাগ করলে -5 বার দিতে হবে, 5 7 টা 35, 6 হবে হলো লসাগু। কি বলে? 38। তাহলে 7 এইবার 36 বলো। মাইনাস 36 না? হ্যাঁ, স্যার 7 হবে তো, 36 পাঁচ মাইনাস 36 কোথায়, 35? 35 বলছে। ও আমি ভাবছি 36। 5 7 টা 36 হয়ে গেল নাকি আবার? না না, আমি ভাবছি ওইটা ওই যে মাইনাস করতে বলছে না, 29 থেকে -29 থেকে -35, আমি ভাবছি ওটা 36। ভালো করে দেখো, চোখে ভালো করে দেখো। আচ্ছা, এইবার দেখো, কনগ্রুয়েন্স এর ডেফিনেশন হলো, কনগ্রুয়েন্স মড দিয়ে বের করবা A will be congruent with A bar when taking mod with B। এইটার অর্থ হলো, পড়বা হলো ইফ অ্যান্ড অনলি ইফ। IFF মানে কি? ইফ অ্যান্ড অনলি ইফ। বাংলায় তোমরা পড়ে এসেছো যদি এবং কেবল যদি, এরকম পড়ছো না? যদি এবং কেবল যদি। জি স্যার। যদি এবং কেবল যদি বি দিয়ে এ মাইনাস এ বারকে নিঃশেষে ভাগ করা যায়, এটা উচ্চারণ হলো বি ডিভাইডস এ মাইনাস এ বার। আমি এক্সাম্পল দিচ্ছি, সুন্দর বুঝে ফেলবা। এই 1 নাম্বার, এইটা ট্রু নাকি ফলস, এটা বের করার জন্য আমি কি করব? 3 থেকে 3 বিয়োগ করব। বিয়োগ করলে বিয়োগফল কত? 0। 0 কি 17 দ্বারা বিভাজ্য? হ্যাঁ, 17 দ্বারা জি স্যার। বিভাজ্য। তাহলে এটা ট্রু। বলো তো 2 নাম্বার ট্রু না ফলস? স্যার 2 নাম্বার কি স্যার ট্রু না এখানে তো স্যার ফলস? হচ্ছে -3, তাহলে দুটা মাইনাসে মাইনাসে প্লাস 6 হয়ে যাবে। হুম 6 হচ্ছে 17 বিভাজ্য না স্যার, ফলস হবে। মাইনাস 13, এটাও ফলস হবে। ভুল বুঝছো এটা? এটা কিন্তু ফলস হয়ে যাবে। স্যার কেন ফলস হবে? মাইনাসের কারণে মাইনাস। না, এই যে দুটা বিয়োগ করবো তো আমি, 3 -3, রেজাল্ট কত বলো? +6। 6। এমনি কি 0 না, 6। মাইনাসে মাইনাসে প্লাস, তো 3 আর 3 6। শুধু 6 স্যার। এখন 6, তাহলে 6 কি 17 দ্বারা বিভাজ্য? হ্যাঁ 6 কি 17 দ্বারা বিভাজ্য? ছোট, হ্যাঁ হ্যাঁ বাট মিয়া, ছোট। না না, কোন ছোট 6 ছোট সংখ্যাকে কোন বড় সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য বিভক্ত করা যায় না। যায় না। যায় না। কোন ছোট সংখ্যাকে কোন বড় সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য করা যায় না। যায় না, ছোট। এটা ক্লাস। পরেরটা বলো। স্যার পরেরটা স্যার আমি বলবো স্যার। পরেরটা ট্রু হবে স্যার, এটা কি হবে? ট্রু হবে স্যার। গুড। স্যার 172 এটাও থেকে স্যার ট্রু স্যার। 172 বিয়োগ করলে -5। তারপরেরটা -5 তারপর হলো 5 দ্বারা বিভাজ্য। স্যার পরেরটাও পরেরটা ট্রু কি স্যার। হবে? স্যার 4 4 নাম্বার নাম্বারটাও কি ট্রু হবে? হবে। এটাও ট্রু হবে। গুড, তোমাদের সাথে আমি এগ্রি করি। এটা ট্রু, এটা ট্রু, এই বেটা ফলস, এই প্রথমটাও ট্রু। ঠিক আছে। জি স্যার। জি। এই দুটো অঙ্ক করতে পারে কে কে দেখি? কাগজ কলম নাও।
কারো মাথায় কি কোনো আইডিয়া আসতেছে? সুমাইয়া আক্তার, স্যার এটা কিভাবে করবো? কি অঙ্ক তাই আগে আমাকে বলো, কি করতে হবে, মানে কিভাবে করবা সেটা দরকার নাই। আগেই আগে বলো যে কি করতে হবে, এটা কি চাইছে কি বলো। সুমাইয়া বলো, ভাগফল বের করতে হবে না ভাগশেষ বের করতে হবে? আহ, স্যার ভাগ ফল বের করতে হবে। তোমাকে আর না মেরে পারা যাচ্ছে না। তোমার ভাগ্য অনেক ভালো যে তুমি আমার হাতের কাছে নাই। হ্যাঁ, তোমাকে এতক্ষণ যাবত শিখাইলাম কি, মড বের করা মানে হলো ভাগশেষ বের করা। কি বের করা? ভাগ ভাগশেষ। শেষ, ভাগ শেষ হলো ভাগশেষের বের। ভাগশেষের ইংরেজি কি শিখাইছি বলো, বলো। এখনো বলতে পারছো না? হ্যাঁ, স্যার কি বললেন? ভাগশেষের ইংরেজি কি এখনো বলতে পারছো না? তো ভাগশেষ তো রিমাইন্ডার। রিমাইন্ডার। রিমাইন্ডার না, রিমাইন্ডার হয়ে গেলে সেটা রিমাইন্ডার। হলো মনে করায় দেওয়া। এটা রিমাইন্ডার। আচ্ছা, এটার বুদ্ধি খুব সহজ। যেহেতু আমরা ভাগশেষ বের করতেছি, ভাগফল কত হলো এইটা এখানে আমার বড় বিবেচ্য বিষয় না। এই জন্য আমি কি করব, এটার কনগ্রুয়েন্স বের করে করে যাব। দেখো, 102 কে যদি 3 বার গুণ করি কত হবে? 306, তাই না? তাহলে রিমাইন্ডার থাকবে কত? 1। তারপরে পাওয়ার কত আছে? 1001। তারপরে আছে মড, তারপরে আছে কত? 102। লিখতে পারি, এটা রিমাইন্ডার লিখছি। কি বলে, কনগ্রুয়েন্স লিখছি আমি, যে এইটা ইজ ইকুইভ্যালেন্ট টু এইটা। বুঝছো কথা? বুঝি নাই, আরেকবার বলেন। তিন, এটা যদি 3 গুণ করো কত হবে? 306 305 মাইনাস 307। 307 থেকে 306 3 গুণ করলে 3 দুগুণে 6, 3 10 30, 306 হলো। তাহলে 306, 307 থেকে 306 বাদ দিলে কত থাকবে? স্যার ওয়ান। এই 1 এখানে থাকলো, আর উপরে পাওয়ার তো 1001 আছেই, মড 102। এবং এটা কনগ্রুয়েন্স লিখলি, যেহেতু ভাগফলটা এখানে গুরুত্বপূর্ণ বিষয় না, ভাগশেষটা এখানে গুরুত্বপূর্ণ বিষয়। ভাগশেষটা দিয়ে আমি কনগ্রুয়েন্স প্রকাশ করতে পারি। এইটা সমান আমি এখন লিখতে পারি হলো 1 টু তো দি 1 লিখতে পারেন। যতই হোক না কেন, 1 এর পাওয়ার যতই হোক না কেন, ওইটা 1, তাই না? তারপরে কি লিখতে পারি? মড। কত লিখতে পারি? এই 102। এরপরে এটার সময় কত হবে? 1ই হবে। বুঝছো কথা এখন? দ্যাট মাস সিম্পল। এই যে করে দেওয়া আছে দেখো, 307-এর উপরে 1001 মড এত, এটা শূন্য, এটা লেখা গেল। এটা তো আমরা আগে লিখছি, এটা 1 টু দি পাওয়ার এটা লেখা যায়। 3 × 102 সমান 306, সো 1 টু দি পাওয়ার লেখা যায়। এটা যেহেতু এটা রেজাল্ট আসবে এখন 1। ঠিক আছে?
এইটা যেভাবে জি করে স্যার। দিলাম এইটাও একই রকম ভাবে করা যায়, তুমি নিজে করো দেখি। আমি 2 মিনিট নীরবতা পালন করবো। হাসান বিন কিবরিয়া, জি হাসান স্যার। বিন কিবরিয়া, আমাকে শুনতে পাচ্ছ? জি স্যার। ভালো আছো? আলহামদুলিল্লাহ স্যার, আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। এই প্রবলেম কি মাথায় ঢুকে? স্যার এটা বুঝতেছি যে 10 এর পাওয়ার 4 হবে, কিন্তু ওই যে মানে তোমার কথা কিন্তু আমরা পরিষ্কার শুনতে পাচ্ছি না, একটু জোরে বলো। স্যার এখানে 10 টু দি পাওয়ার 4 হবে, কিন্তু ওই যে সামনে ওইটা বুঝতে পারিনি স্যার। 10 টু দি পাওয়ার 4 হবে। হ্যাঁ, এর পরিবর্তে 4 হবে, তারপরে 5 হবে, তারপরে 6 হবে, এরকম যাইতে যাইতে কত পর্যন্ত যাবে? স্যার 23 পর্যন্ত। 23 23। পর্যন্ত যাবে। তাহলে আমরা কিভাবে করব বলো? স্যার ওই যে কনজুগেট করতে করতে ওটা তো তোমার জীবন বের হয়ে যাবে, ওই টেকনিক। 10 টু দি পাওয়ার 4 সমান হলো 10,000, 10 টু দি পাওয়ার 5 সমান হলো 1 লাখ, 10 টু দি পাওয়ার 6 সমান 10 লাখ, 10 টু দি পাওয়ার 7 সমান 1 কোটি। তো জীবন শেষ হয়ে যাবে। 10 টু দি পাওয়ার 23 হিসাব করতে হলে এবং সবগুলি যোগ করতে হলে তোমার জীবন শেষ। ওই অঙ্ক তো আমি তোমাকে দেই নাই, এটা একদম খালি চোখে খালি মুখে মুখে করে ফেলা যাবে, সেই অঙ্ক আমি তোমাকে দিয়েছি। স্যার বুঝতে পারিনি স্যার। শোনো, তোমাদের বহুদিন থেকে এই কথাটা আমি বলে আসতেছি, কিন্তু তোমরা আমার কথাটা গুরুত্ব দিয়ে শুনতে স্যার বলো। স্যার উম, মাথায় আসতেছে না স্যার, কমপ্লিটলি বুঝতে পারতেছি না। বলো 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 বলো। স্যার 11 কে কি স্যার ভাঙাই নিব স্যার? যে 10 মাইনাস 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 আমরা যেরকম ধরলাম যে হচ্ছে প্রথমটা ধরছি একটা সংখ্যা, পরে মাইনাস, আবার মাইনাস মাইনাস 1 দ্বারা যোগ করলাম, তাহলে 11 হয়ে যাচ্ছে। 10 মাইনাস মাইনাস 1 ইকুয়াল টু 11। গুড, ইউ আর ভেরি রাইট। দেখো, এইটাকে আমরা এখন লিখতে পারি সামেশন I সমান 4 টু 23। 10 এর পরিবর্তে এখানে লিখতে পারি -1 টু দি পাওয়ার কত? আই -1 টু দি পাওয়ার আই i। এই গোটাটা এখন আমরা বড় ব্র্যাকেট দিলাম, এরপরে মোড 11 আছে ওইটা লিখব। কথাটা বুঝতে পেরেছো? কারণ কি, 10 থেকে তুমি যদি 11 বিয়োগ করো তাহলে কত থাকতেছে? সরি,
10 থেকে এই -1 যদি তুমি বিয়োগ করো তাহলে কত থাকতেছে? স্যার 11 হয়ে যাবে, মাইনাস মাইনাস প্লাস। -1 যদি বিয়োগ করো তাহলে 11 হয়ে যাচ্ছে। and this 11 is divisible by 11, right? জি স্যার। এখন তোমার লাইফ কিন্তু অনেক সহজ। এখন দেখো এই -1 এর উপরে যদি পাওয়ার হয় 4, এটা কত রেজাল্ট হবে? 1। সেম ওয়ান, ওয়ান স্যার। আর যতই পাওয়ার হোক না কেন ওয়ানই হবে। -1 এর উপরে যদি পাওয়ার হয় 5, কত রেজাল্ট হবে? স্যার বলো। ওয়ানই তো আছে, ওয়ান। না, -1 হবে। জি স্যার, মাইনাস তো বিজোড় সংখ্যা স্যার। -1 টু দি পাওয়ার 4 সমান 1 হইলো, সেই 1 এর সাথে আরেকটা -1 গুণ করলেই তো i টু দি পাওয়ার 5 পাওয়া যাবে। জি স্যার, তাহলে মানে মাইনাস -1। তার মানে হলো এই -1 এর পাওয়ার যখন একটা জোড় সংখ্যা হবে তখন 1 হবে, আর যখন বিজোড় সংখ্যা হবে তখন -1। তার মানে এইটা সমান পরের লাইনে লেখা যাবে 1 -1 প্লাস 1 -1 প্লাস 1 -1। আবার +1, আবার -1, আবার +1, আবার -1, আবার +1, এরকম করে করে কয়টা হবে বলতো? 23 পর্যন্ত যাবো আমরা, 4 থেকে 23। তাহলে 4 থেকে যদি আমি 23 পর্যন্ত যাই, মোট কয়টা হবে? 19টা। 20টা। 4 4 সহ সহজ হতে হবে স্যার। জি 4 স্যার, সহ 4 তো তো একটা। জি স্যার, 20টা। 20টা। তাহলে 20টার মধ্যে 10টার আগে মাইনাস চিহ্ন, 10টার আগে প্লাস চিহ্ন, আলটিমেট রেজাল্ট কি? 0। পরিষ্কার সবার কাছে? ভদ্র। স্যার আবার একটু বলেন স্যার এটা। হ্যাঁ, একটু বলে দেন। কোন জায়গায় বোঝা নাই? এইবার দেখো অঙ্কটা করে দেওয়া আছে, এইখানে দেখো। এবার এইটা দেখে আমাকে বলো যে তুমি বুঝতে কোন লাইনে অসুবিধা, সেটা বলো, আবার বলে দিচ্ছি। অঙ্ক যখন করে দিই তখন ও আচ্ছা, এটা তো স্যার সহজ। না স্যার, এটা একটু ক্রিটিক্যাল স্যার। কিন্তু করে দেওয়ার আগে আসলে তোমাকে ভালো মতো ধরতে পারতে হবে, করার আগেই তোমাকে ঠিক মতো ধরতে পারতে হবে। স্যার রাতে আমি একটা ক্লাসে আছি। বুঝছো, করে দেওয়ার আগেই তোমাকে ধরতে পারতে হবে। তোমাকে অভিযোগ করতেছি না কেন তুমি পারতেছো না, আর পারলে খুব ভালো হইতো। পারলে এটা খুব ভালো হইতো, এবং পারার জন্য যে চিন্তা চেতনা কর্মকাণ্ড সেটি আসলে আমাদের করতে হবে। হরিভদ্র, সোমাইয়া আক্তার, বলো। স্যার এক দুই রাকিবুল হাসান আছো ক্লাসে? রাকিবুল হাসান, 23 পর্যন্ত রাকিবুল যাইতে হবে আর হাসান, যেখানে। জি স্যার। কথা বলতে হবে কিন্তু। জিরাই হবে। বলো, বুঝছো তারপর প্রত্যেকটা লাইন কিভাবে হয়েছে এখানে, বুঝছো? না স্যার, এটা বুঝিনি বলে। আবার বলে দিচ্ছি। দেখো i is equals to কত, 4, সেখান থেকে 23 পর্যন্ত 10 টু দি পাওয়ার i কে যোগ করতে বলছি। যোগ করে যে ফল হবে সেটাকে 11 দিয়ে মড করতে বলছি। 11 দিয়ে মড করতে বলছি। এখন এই চিহ্নটা হলো কনগ্রুয়েন্স চিহ্ন। কনগ্রুয়েন্স চিহ্ন যখন আমরা দিই তখন ভাগফল না, ভাগশেষের রেসপেক্টে এইটা এবং এইটা সমান আছে কিনা সেটা আমাদের চেক করতে হয়। এজন্য দেখো এখানে যা তাই আছে ওইভাবে লিখছে, পরের লাইনে দেখাই
সেটা হলো, দেখো একটু আগে আমরা দেখেছি এ মাইনাস এ বার যদি ওই বি দ্বারা যদি ডিভাইড করা যায় তাহলে সেটাকে আমরা কনগ্রুয়েন্ট হিসাবে লিখতে পারি। তাহলে দেখো এখানে 10 আছে হলো এ, এ বারের পরিবর্তে যদি আমরা -1 বসাই তাহলে 10 মাইনাস -1 হয়ে গেল কত? 11। আর নিচে বির পরিবর্তে আমাদের এখানে 11ই আছে, তাহলে এটা বিভাজ্য হয়ে গেল। 11 এক 11, শূন্য ভাগশেষ থাকে। তাহলে এই জায়গায় 10⁻i এর পরিবর্তে আমরা -1i লিখতে পারি কনগ্রুয়েন্ট হিসাবে। কনগ্রুয়েন্ট সমান চিহ্ন হলে কিন্তু লিখতে পারতাম না, কনগ্রুয়েন্টের জন্য আমরা এটা লিখতে পারি। আর এখানে mod 11 যেটা আছে সেটাই লিখে দিলাম। এইটা সমান এখন দেখো 4 থেকে 23 -i⁴ সেটা সমান হবে 1, -i⁴ পরেরটা হবে 5 সেটা সমান -5, এরপরটা মাইনাস 1 হলো 6 সেটা হবে +1, -1⁴ 7 এটা হবে -1, -1⁴ এটা হবে +1, এভাবে একটা প্লাস একটা মাইনাস। মোট এখানে 4 থেকে 23 এর মধ্যে 20টা থাকবে। তো 20টার মধ্যে 10টার আগে হলো +1 আর 10টার আগে হলো মাইনাস -1। তাহলে এই দুইটার যোগফল কত হয়ে যাবে? কথা বলো। জিরো। 0 হয়ে যাবে, রাইট। এখন আমি 0-কে যা দিয়েই মড করি না কেন জিরোই হবে। 0 হয়ে যাবে। যা দিয়েই মড করি না কেন 0-কে, আনসার 0 হয়ে যাবে। ঠিক আছে? জি স্যার। জি স্যার। এই ধরনের প্রবলেম যেগুলি বইয়ের এক্সাম্পলে আছে এবং এক্সারসাইজে আছে এগুলি কিন্তু খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বড় দাগে কিন্তু ম্যাথামেটিক্স। সামনে ডেটা স্ট্রাকচার পড়বা, স্ট্রাকচার প্রোগ্রামিং পড়তেছো, তারপরে পরবর্তীতে তুমি অ্যালগোরিদম পড়বা, কম্পিউটার নেটওয়ার্কিং পড়বা, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পড়বা। বড় দাগে এগুলি সব কিন্তু ম্যাথামেটিক্স। লজিক্যাল রিপ্রেজেন্টেশন অফ physical events in computer system that makes it a an efficient digital infrastructure system। ঠিক আছে? তো সেটা তুমি ইনশিওর করবা। এরপরে যেটা এখানে আছে সেটা হলো তোমার দেখো এখানে কি লেখা আছে, কনভার্ট এ মেসেজ টু ক্যাপিটাল লেটার ইনক্রিপশন, সিম্পল ইনক্রিপশন। এই সিম্পল ইনক্রিপশন গুলি আমরা এখন করতে পারি। আমাদের বর্ণমালা মোট ইংলিশে কয়টা আছে? 26। 26টা। আমরা যদি সিকিউরিটি সিস্টেম ইমপ্লিমেন্ট করতে চাই তাহলে যদি আমরা লিখি এরকম, আমার প্রিয়জনকে যদি এরকম কথা লিখতে চাই তাহলে বাইরের যদি কেউ ভিতরের মানুষ পড়ে ফেলে তাহলে এটা তো একটু সমস্যা, তাই না? আমি চাই যে আমার প্রিয়জনকে যখন এটা লিখবো বা এরকম আরো অনেক কিছু লিখবো সেই শুধু পড়তে পারবে, আর অন্য কেউ পড়তে পারবে না, তাই না? সেই ক্ষেত্রে আমাকে যেটা চিন্তা করতে হবে সেটা হলো আহ আহ, এই ওরিয়েন্টেশন যেটা আছে সেইটা সঠিকভাবে নিয়ে আসতে হবে। কিভাবে আমি চিন্তা করতে পারি? সিকিউরিটির ইতিহাস অনেক পুরাতন। আজকে থেকে 200 বছর আগে মানুষ এটা নিয়ে চিন্তা করেছে। জুলিয়াস সিজার নামে একজন ম্যাথমেটিশিয়ান সর্বপ্রথম চিন্তা করে যে থার্ড লেটার মড ফাংশন দিয়ে
থার্ড লেটার দিয়ে রিপ্রেজেন্ট করবে। যেরকম একজন পলাশ একজন ক্যারোলিনাকে বলতেছে মিট মি আফটার দ্য টোগা পার্টি, মানে পিজা পার্টির মতো একটা পার্টি। ও বলতেছে যে এই পার্টিটা শেষ হয়ে গেলে তুমি আমার সাথে আড়ালে অমুক জায়গায় দেখা করো, মিট মি আফটার দ্য টোগা পার্টি। এই কথাটা সরাসরি এরকম মিট মি আফটার দ্য টোগা পার্টি তো সবার সামনে বলা যাচ্ছে না। ও বলছে এরকম, এই জিনিস রিপ্রেজেন্ট করছে, এই জিনিস ও বলছে বা লিখে দিছে বা মেসেজ দিছে। এখন দেখে এই জিনিস পড়া যায়, কোন মিনিংফুল ওয়ার্ড কিন্তু এটা রিপ্রেজেন্ট করছে না। এটা পাইলো কোথায়? এম এর পরে এন ও পি থার্ড লেটার, ই এর পরে ই এফ জি এইচ, এইচ দিয়ে দিছে, এর পরে আবার এইচ দিয়ে দিছে, টির পরে এবিসিডি এফ এস টি, টির পরে টি ইউ ভি ডব্লিউ, ডব্লিউ দিয়ে দিছে। বুঝতে পার তাহলে? মিট মি মিট মি আফটার দ্য টোগা পার্টি। ওয়াইয়ের পরিবর্তে থার্ড লেটার কোনটা? জেড এ বি, ওয়াইয়ের পরিবর্তে বি বসিয়ে দিয়েছে। মেক সেন্স? তাহলে জি স্যার। এইভাবে এইটাকে বলি হলো আমরা প্লেন টেক্সট। এইটা আমরা পাঠাচ্ছি না, পাঠাচ্ছি হলো এই নিচেরটা, এটাকে বলি হলো আমরা সাইফার টেক্সট। এটাকে কি বলি? সাইফার টেক্সট, দুর্বোধ্য অক্ষর। এইটা আমরা পাঠাবো। এটা আসলে এখন এত সিম্পল জিনিস আর পাঠানো হয় না। তো এইটা এইভাবে করে এর পরিবর্তে ডি, বির পরিবর্তে ই, সির পরিবর্তে এফ, ডির পরিবর্তে জি, এর পরিবর্তে এইচ, এরকম প্রত্যেকটা লেটার যদি আমাদের জানা থাকে সেভাবে আমরা দিই। সিজার সিফার, জুলিয়াস সিজার এটা আবিষ্কার করে। দেখে এটা ম্যাথমেটিক্যালি কি সাইফার টেক্সট তৈরি হবে। ইনক্রিপশন করব প্লেন টেক্সটের উপরে, এবং কি করব, প্লেন টেক্সট প্লাস ওই যে থার্ড লেটার বলেছি, ওইটা থার্ড লেটার না হয়ে কে এর পরিবর্তে ফোর্থ লেটার হতে পারে, ফিফথ লেটার হতে পারে, যে কোনো লেটার হতে পারে। তাহলে আমার জেনারেলাইজড হলো পি প্লাস কে মড 26। এইটা যদি আমি পাঠাই তাহলে আমার ইনক্রিপশন হয়ে গেল। আর ডিক্রিপশন করার জন্য ওখান থেকে তো আবার যার কাছে আমি পাঠালাম সে তো আবার অরিজিনাল মেসেজ রিপ্রোডিউস করতে হবে, না হলে তো সেও বুঝতে পারবে না। তো সে রিপ্রোডিউস করবে কি, তার আর আমার সাথে একটা এগ্রিমেন্ট থাকবে, সে জানবে যে 4 ঘর পর পর আমি সরাই দিয়ে লেটার গুলি পাঠাইছি, সে এখন বিয়োগ করে 4 ঘর আগায় দিবে, 4 ঘর এখন সে আগায় দিবে, আগায় দিয়ে ডিক্রিপশন অপারেশন চালায়। ওইখান থেকে সে এখন এই সাইফার টেক্সট থেকে প্লেন টেক্সটকে এক্সট্রাক্ট। আগের বারে এই লাইনে প্লেন টেক্সট থেকে সাইফার টেক্সট তৈরি করছিলাম সেন্ডারের ওখান থেকে। সেন্ডার যে, সেখান থেকে আমরা যখন রিসিভারের কাছে পাঠিয়েছি তখন এখান থেকে আমরা প্লেন টেক্সটকে সাইফার টেক্সটকে কনভার্ট করে আমরা ওখানে পাঠিয়েছি। আর রিসিভার যখন পেয়ে গেল সে তখন সাইফার টেক্সটে ওই ডিক্রিপশন করে সে তখন প্লেন টেক্সট এখানে তৈরি করবে। এইটা হলো সিস্টেমের এক্সাম্পল। কিন্তু সমস্যা হলো এইটা যদি কেউ ট্রায়াল এন্ড এরর প্রসেসে 1 ঘর 2 ঘর এরকম করে করে 26 বার যদি চেষ্টা করে তাহলে সহজেই সে কিন্তু এটা সলভ করে ফেলতে পারবে। আজকে থেকে 200 বছর আগে যখন ক্যালকুলেটর আবিষ্কার হয়নি, ইলেকট্রিসিটি হয়নি, মানুষ যখন কাগজ যখন আবিষ্কার হয়নি, কোনো মেশিন আবিষ্কার হয়নি, মানুষ যখন পাথরের উপরে লিখতো, লতা পাতার উপরে লিখতো, আঁকাইতো, তখনকার দিনে এরকম সব রকমের অপশন হয়তোবা মানুষের পক্ষে চিন্তা করা কঠিন ছিল। অপশন চিন্তা করা 26 রকমের কঠিন ছিল। এখন 26 কেন, 26 লাখ 26 কোটি রকমের অপশন হলেও সেটা নিমিষের মধ্যে ওইটা মানুষ বের করে ফেলতে পারবে প্রোগ্রাম লিখে কম্পিউটারে রান করে। এই জন্য এই 26টা লেটারের যে সিস্টেম সেটা আসলে বেশি দিন চলে নাই, যে এটার রেসপেক্টে এই লেটার গুলির জন্য
কারেসপন্ডিং সাইফারটেক্সট সহজেই মানুষ তৈরি করে ফেলেছে, এবং এই ব্রুট ফোর্স সার্চ দিয়ে সহজেই মানুষ 26 রকম ভাবে চেষ্টা করলে এটা সে বের করে ফেলতে পারবে। এই জন্য নানান ধরনের সিস্টেম এখানে আবিষ্কার করা হয়েছে। তোমরা যখন সিকিউরিটি কোর্স করবে, পরবর্তীতে ইনফরমেশন সিকিউরিটি কোর্স করবে, তখন বিস্তারিত আমি পড়াই বা অন্য যেই পড়াক সে তখন পড়াবে। পরে আর একটা সিস্টেম করা হয়েছে এখানে, সেটা হলো যে এরকম 3 ঘর 5 ঘর 7 ঘর ওই রকম না, বরং আমি কি করবো, একটা টেবিল তৈরি করবো। এরকম একটা টেবিল তৈরি করব, এবং আমি জানবো এই টেবিলটা, আর আমার যে রিসিভার সে জানবে, আর অন্য কেউ জানবে না এই টেবিল কি। এর পরিবর্তে লেটস সে আমি টি ব্যবহার করছি, বির পরিবর্তে লেটস সে আমি এক্স ব্যবহার করছি, সির পরিবর্তে লেটস সে আমি এম ব্যবহার করছি। এইরকম নিজের মতো করে একটা সামনে পিছনে ইত্যাদি দিয়ে একটা আন্ডারস্ট্যান্ডিং আসবে, এবং আমার এই টেবিল আমার যার সাথে কমিউনিকেট করতেছি সে জানবে। ফলে এইভাবে করে আমি ট্রান্সফার করে দিতে পারবো। সেখানে সহজেই সে কত রকম ভাবে এটা সে টেস্ট করতে পারবে। তো আগে যেরকম 26 রকম ভাবে করলে হইতো, এখন কিন্তু সে 26 এর ফ্যাক্টোরিয়াল রকম ভাবে যদি সে ট্রাই করে তাহলেই কিন্তু সলভ হয়ে যাবে। তো এইটা এখন মানুষের পক্ষে, বর্তমান সময়ের কম্পিউটার পক্ষে এটাও কোনো কঠিন কাজ না, এটা করা সম্ভব। আরো একটা বিষয় হলো, ইংরেজি ভাষায় ধরো কেউ যদি নেটিভ স্পিকার হয় এবং সে 500 পাতার বা 1000 পাতার কোনো ইংরেজিতে কোনো বই লেখে, তাহলে সেখানে আই এই লেটারটা আনুমানিক 15% থাকবে, টি এই লেটারটা আনুমানিক 11% থাকবে, এর একটা পার্সেন্টেজ আছে। জেড ধরো আনুমানিক 0.3% থাকবে। তো মোট 100%-এর মধ্যে কোন অক্ষরটা কতটুকু থাকবে এর একটা একটা স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস আছে। এবং এটা কিসের উপরে ভিত্তি করে? ইংরেজিতে তো শব্দ সব ফিক্সড, তাহলে ইংরেজি ভাষায় যত শব্দ আছে সবগুলি সাথে শব্দের কম্বিনেশন ডিকশনারি থেকে টেস্ট করে দেখা গেছে যে এই সমস্ত লেটারের ফ্রিকোয়েন্সি, আমরা বলি লেটার ফ্রিকোয়েন্সি, এই লেটার ফ্রিকোয়েন্সি দিয়ে অ্যানালাইসিস করে যারা ক্রিপ্ট অ্যানালাইসিস করবে, হ্যাকার যারা, তারা খুব সহজেই এই কোডটাকে তারা ব্রেক করে ফেলতে পারবে। তো এই যেরকম এখানে আমি দেখতে বলতেছি পি জেড আর টি দিয়ে যদি চেঞ্জ করা হয়, আর যখনই জেড ডাব্লিউ কেউ পাইলো তখনই এটাকে টিএইচ, তারপরে যদি পি থাকে পি দিয়ে ই, তাহলে দা, এটা একটা মিনিংফুল শব্দ হয়ে গেল। তখন সে গেস করে করে কিন্তু সে বের করে ফেলতে পারবে যে অরিজিনাল কম্বিনেশনটা কি ছিল। তো সেটাও আসলে খুব বেশি দিন আসলে ধোপে টিকে নাই। অল্প কিছুদিন পরে পার্সোনাল কম্পিউটার আবিষ্কার হওয়ার ফলে এগুলিও আসলে সিস্টেম চলে গেছে। বর্তমান সময়ে অ্যাসিনক্রোনাস এবং সিনক্রোনাস এই 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 কি মেথোডোলজি ব্যবহার করা হয়, পাবলিক কি ক্রিপ্টোগ্রাফি ব্যবহার করা হয়, আরএসএ অ্যালগোরিদম ব্যবহার করা হয়। এগুলি হাইলি সিকিউরড এবং সিকিউরলি ইনফরমেশন কমিউনিকেট করা সম্ভব। তো এইভাবে করে আগামীতে আমরা দেখব যে সিকিউর ইনফরমেশন কমিউনিকেশনের জন্য আমাদের যে মেথোডোলজি গুলি আছে সেগুলি ওয়েল ফাংশনিং এবং যথেষ্ট রিলায়েবলি তারা আমাদের এই সাপোর্টটা দিয়ে যাচ্ছে। তো সে কারণে সিকিউরিটি সিস্টেমের ক্ষেত্রে আমাদের এই নাম্বার থিওরির যে কনসেপ্ট আমরা আলোচনা করলাম গত 2 দিন মিলে, এই 2 দিনে আমরা যে টপিকগুলি আমরা নাম্বার থিওরিতে পড়েছি, দে আর significantly important for achieving high reliability, privacy and security of information communicated in between a sender and a receiver. এই বিষয়গুলি তোমাদের সকলের জানা থাকবে, তোমরা এই জায়গায় যথেষ্ট দক্ষতা অর্জন করবা, এটি আমাদের প্রত্যাশা।
এখন যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে সেগুলি আমি নিব, আর কোশ্চেন না থাকলে আমরা চলে যাব হলো আহ আহ, আমাদের যে অ্যাটেন্ডেন্স সিস্টেম আছে সেখানে আমরা বলো কারো কোনো কোশ্চেন আছে কিনা। স্যার কারো মনে হয় কোনো কোশ্চেন নাই? ঠিক আছে, সবাই তাহলে অ্যাটেন্ডেন্সের জন্য প্রস্তুত হও। ডিসক্রিট ম্যাথমেটিক্স রেগুলার ক্লাস লোড স্টুডেন্টস। প্রথম হলো সাইফুল ইসলাম, অ্যাবসেন্ট। ফজলে রাব্বি, जी सर, यस सर, आशी। ওমর ফারুক শান্ত, স্যার। রাকিবুল হাসান, यस सर। কাউসার আহমেদ, কাউসার আহমেদ অ্যাবসেন্ট। শামীম হাসান, স্যার শামীম হাসান ছিল স্যার, ওর নাকি নেট প্রবলেম। ঠিক আছে। খোরশেদ আলম, यस सर। সৌরভ হাসান, সৌরভ অ্যাবসেন্ট থাকে বেশিরভাগ সময়। মনিরুজ্জামান সাব্বির, অ্যাবসেন্ট। মনিবুর রহমান, অ্যাবসেন্ট। আব্দুল করিম, অ্যাবসেন্ট। নাজমুল হক ওপি, অ্যাবসেন্ট। সাগর আহমেদ, সাগর আহমেদ এটাও অ্যাবসেন্ট। তরি ভদ্র, প্রেজেন্ট স্যার। হাসান বিন কিবরিয়া, यस सर। লাবলু মিয়া, प्रेजेंट सर। আনাফ শাহরিয়ার তাহমিদ, অ্যাবসেন্ট। আব্দুল ফেরদাউস, यस सर। আলী হোসেন ইমন, আলী হোসেন ইমন, অ্যাবসেন্ট। সারোয়ার হোসেন, অ্যাবসেন্ট। মুসাম্মদ সুমাইয়া আক্তার, প্রেজেন্ট স্যার। মোহাম্মদ মিরাজ, মিরাজ অ্যাবসেন্ট। মুশফিকুর রহমান, মুশফিককে তো মনে হয় দেখলাম, অ্যাবসেন্ট। রুনা আক্তার, অ্যাবসেন্ট। আবু বকর আছে, সাখাওয়াত আছে, কানিজ ফাতেমা আছে, জসিম উদ্দিন, জসিম উদ্দিন অ্যাবসেন্ট। তাহলে মোট আমি 13 জন প্রেজেন্ট পেয়েছি, 15 জন অ্যাবসেন্ট পেয়েছি। স্যার স্যার আমি শামীম হাসান স্যার। কাউসার আহমেদ স্যার আমার প্রেজেন্ট হয়েছে। শামীমের প্রেজেন্টেশন দিয়ে দিয়েছি। আর একটা কে বললা? স্যার এমডি কাউসার আহমেদ 120। কিসের পরে 120? 201015 স্যার। 201 তারপরে কাউসার আহমেদ। আচ্ছা, তোমার তো প্রেজেন্ট দিলাম, ঠিক আছে। তো তোমরা সকলে ভালো থাকো। বেশিরভাগ ছেলে মেয়ে ক্লাস করতেছে না, এটা কিন্তু একটা বড় চিন্তার বিষয়। সকল ছেলে মেয়ে যেন আগামী দিন আসে, ক্লাস করে, প্রেজেন্টেশন দেয় রাইট টাইমে। না হলে কিন্তু আমি প্রেজেন্টেশন নেওয়ার টাইম পাবো না, এবং এরপরই আগামী মাসের ফার্স্ট উইকেই কিন্তু আমি তোমাদের এই যে ফাইনাল যেটা ক্লাস টেস্টের পরিবর্তে তোমাদের যেটা বড় একটা অ্যাসাইনমেন্ট আছে সেটা দিয়ে দিব। 24 ঘন্টা টাইম দিব। 24 ঘন্টা টাইমের মধ্যে এটা করে দিতে হবে। কেউ তোমরা বলবা
স্যার আমি জানি না, আমার এই ব্যস্ততা ছিল, পেটের মধ্যে গুড়গুড় করতেছিল, এসব কিন্তু কোনো কিছু শুনবো না, বুঝছো? আগামী সপ্তাহে সবাই রাইট টাইমে ক্লাসে আসবা, ক্লাস করবো, আমি টাইম দিয়ে দিব। প্রেজেন্টেশন হয়ে গেলে সবাই বলে দিব, টপিক বলে দিব, 24 ঘন্টার মধ্যে অ্যাসাইনমেন্ট করে জমা দিয়ে দিতে হবে এবং সেটার উপরে আমি মার্কিং করবো। মার্কিং করে মার্ক তোমাদেরকে আমি জানাই দিব। ঠিক আছে? জি স্যার। জি স্যার। ওকে, ভালো থাকো। আল্লাহ হাফেজ, সকলকে শুভরাত্রি। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।